স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই চলে এসেছি, আজকেও রাজনৈতিক আলোচনায় থাকবে। কারণ মানে রাজনীতির ময়দান থেকে যদি আমরা একটুখানি ক্রিকেটের ময়দানে যাই তাহলে আপনি রাগ করবেন না নিশ্চয়ই। কারণ আমরা এরকমটা দেখেছি না, ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙছেন সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙছেন বিরাট কোহলি, এরকমটা আমরা দেখে এসেছি। কিন্তু এ যেন অনেকটা নিজের রেকর্ড নিজে ভেঙে দেওয়ার মতন। এবারের সংসদের শীতকালীন অধিবেশন কিন্তু সেরকমটাই দেখাচ্ছে। আবার চলে এসেছি দেখুন রাজনীতির ময়দানে, এবং সেখানে আমরা দেখতে পেলাম এরকমটাই যে এতদিন পর্যন্ত হাইয়েস্ট যে মানে সবচাইতে বেশি সংখ্যক এমপিদের সাসপেন্ড করা হচ্ছে রাজীব গান্ধীর জামানায় 63 জন এমপিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল একদিনে। কিন্তু এবারে সেই রেকর্ড ভেঙে গিয়েছে ইতিমধ্যেই। 78 জন এমপিকে 78 জন সাংসদকে একদিনে সাসপেন্ড করে দেওয়া হয়েছে লোকসভা এবং রাজ্যসভাতে মিলিয়ে। আর সেই সংখ্যাটা গতকাল গিয়ে দাঁড়িয়েছিল 92, আর আজকে সেটা হয়ে গেছে আরও 49 যোগ করে 141। অর্থাৎ এবারে শীতকালীন অধিবেশন যারা রাজনীতির খুঁটিনাটি লিখে রাখেন, সেই ইতিহাসবিদরা, সেই রাজনৈতিক ছাত্ররা যারা রাজনীতির চর্চা করছেন এখন এই মুহূর্তে, যারা রাজনীতির ময়দানে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছেই বোধহয় এই 3টে দিন সোনার অক্ষরে কিনা জানি না, তবে লেখা থাকবে অবশ্যই, এবং লাল কালিতেই বোধহয় লিখে রাখতে হবে। তার কারণ 3 দিনে 14, 18 এবং 19 এই 3 দিনের মধ্যে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, অর্থাৎ সংসদের উভয় কক্ষ থেকে। সাসপেনশন তো বটেই, সেই সাসপেনশনের পর আমরা কি দেখতে পেলাম প্রথমে তো গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছিলেন সাংসদরা যারা সাসপেন্ডেড, আর বিরোধী সাংসদরা তারপর চলে এলেন পার্লামেন্টের মূল প্রবেশদ্বার যেটি, অর্থাৎ সেন্ট্রাল ভিস্তায়, যেখান দিয়ে ঢুকতে হয় সাংসদদের সংসদ কক্ষে যাওয়ার জন্য, সেখানে সিঁড়িতে বসে তারা বিক্ষোভ আরম্ভ করলেন। এবং সেই বিক্ষোভে আমরা কাদের দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এর মতন মানুষদের। আমরা দেখতে পেলাম শশী থারুরকে, যিনি 15 বছরে একবারের জন্য কোনো কংগ্রেসের কোনো রকম বিক্ষোভ, যাতে তাকে দেখা গেছে ওয়েলেনেমে বিক্ষোভ করতে, দেখতে পাননি, কেউ দেখতে পাননি। আমি অন্তত দেখতে পাইনি, আমার সহকর্মীরাও কেউ দেখতে পাননি। কিন্তু এই 15 বছর পর রেকর্ড ভাঙলেন শশী থারুর। সৌজন্য এবং ভদ্রতার প্রতিমূর্তি শশী থারুরকে আমরা দেখতে পেলাম, তিনি ওয়েলেনেমে বিক্ষোভ করলেন। অর্থাৎ জায়গাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, বিক্ষোভ কেন, বিক্ষোভে সামিল হচ্ছেন বিরোধী সাংসদরা, সেই বিষয়টা বোধহয় ভেবে দেখবার সময় এসেছে কিনা জানি না, বোধহয় চলেই যাচ্ছে। কারণ ইতিমধ্যে সংসদে অবশিষ্ট যে অপোজিশন সাংসদরা, অপোজিশন এমপি, তাদের সংখ্যাটা 100-রও নিচে, 100 ছুঁই বলা যায়। সুতরাং অপোজিশনদের সংখ্যা যথেষ্ট কম থাকায় বিভিন্ন বিল পাশ করিয়ে নিতে যথেষ্ট সুবিধা পাওয়া যাবে এই শীতকালীন অধিবেশনের আগামী 3 দিনে, অর্থাৎ 20, 21, 22 এই 3 দিনে আমাদের নজর থাকবে অবশ্যই। তার কারণ এই 3 দিনের মধ্যে কোন কোন বিল পাশ করানো হয় সেদিকে আমাদের নজর থাকবে। আর আরও একটা বিষয়, আজকে ন্যায় সংহিতা বিলটি ডিসকাশনের জন্য নিয়ে আসা হয়েছে লোকসভায়। যে ন্যায় সংহিতা বিল নিয়ে বিভিন্ন মতামত আমরা শুনতে পেয়েছি বিরোধী সাংসদদের তরফ থেকে, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বরটাই তো অনেক ক্ষীণ হয়ে গেল, তাই না? প্রায় 300-র ওপর যে সাংসদ রয়েছে বিজেপির লোকসভাতে, তো তারা বেশ খানিকটা এর ফলে অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। সেই দিকটাও কিন্তু ভেবে দেখবার মতন। আর আরও একটা ভেবে দেখবার বিষয়, আজকে বিরোধীদের এককাট্টা হওয়ার যে ছবি আমরা সংসদে দেখতে পেলাম, সেই ছবিটা আমরা দেখতে পেলাম কিন্তু আজকে INDI এর বৈঠকেও। আজকেই বৈঠক ছিল, যে বৈঠকের জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি উপস্থিত রয়েছেন দিল্লিতে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের মুখ যারা, তারাও সেখানে উপস্থিত ছিলেন। অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে শুরু করে সকলেই, MK স্ট্যালিন থেকে শুরু করে। তো সেই বিরোধী ঐক্যের যে বৈঠক, সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গতকালই আমরা বলেছিলাম এবং কয়েকদিন ধরেই আমাদের আলোচনার মধ্যে চলে আসছে। তার কারণ হচ্ছে পরবর্তী যে রূপরেখা সেটা যেমন ঠিক হবে, সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কে আসবেন সেটাও কি ঠিক হয়ে যাবে, আসন সমঝোতার বিষয়টাও কি পরিষ্কার হয়ে যাবে এই বৈঠকের পর, এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর ছিল। মল্লিকার্জুন খাড়গে তিনি বেরিয়ে এসে বৈঠক করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন, এবং সেই সাংবাদিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ তিনি তুলে ধরেছেন। সেই বিষয়গুলোর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, তারপর এটি প্রতিবেদন দেখব। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু দত্ত, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল,
স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা রাজনৈতিক সমীক্ষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমি আসবো আলোচনা, কিন্তু তার আগে আমাদের একটু দেখে নিতে হবে একটা ছোট্ট প্রতিবেদন। সেই প্রতিবেদনে একটুখানি রূপরেখাটা, আজকের আলোচনা যে পথে যাবে সেই পথটা একটুখানি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, দেখে নিন। ফের বিরোধী সাংসদদের উপরে নেমে এলো শাস্তির খাঁড়া। সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবারও লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। সোমবার সংসদের রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। গত সপ্তাহে ১৪ তারিখেও লোকসভায় সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সাংসদকে। রাজ্যসভাতেও সাসপেন্ড হয়েছিলেন ডেরেক ওব্রায়েন। এবার আরও ৪৯ জন সাসপেন্ড হওয়ায় মোট ১৪১ জন বিরোধী সাংসদ বরখাস্ত হলেন চলতি অধিবেশনে। এবারের মতো আর কোনো অধিবেশনে কখনো এতজন সাংসদকে একসঙ্গে সাসপেন্ড করা হয়নি। অনেকেই প্রশ্ন করছেন, কার্যত বিরোধী শূন্য হওয়ার পথে সংসদ। মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূলের মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, খলিলুর রহমান, কংগ্রেসের শশী থারুর, মনীষ তিওয়ারি, কার্তি চিদম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে, এনসির ফারুক আবদুল্লাহ, এসপির ডিম্পল যাদব, ডিএমকের এস সেন্থিল কুমার, বিএসপির সাসপেন্ড হওয়া সাংসদ দানিশ আলী, আম আদমি পার্টির সুশীল কুমার রিঙ্কু প্রমুখ। পার্লামেন্টের ভিতরে অভব্য আচরণ, সংসদের গরিমা নষ্ট এবং স্পিকারকে অবমাননার অভিযোগে এই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে। গত বুধবার লোকসভায় স্মোক ক্যানিস্টার হানার ঘটনার পর থেকেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অধিবেশনে সরব হয়েছেন বিরোধীরা। আর বিক্ষোভের জেরে সাসপেনশনের মধ্যেই মঙ্গলবার রাজধানীতে বসল বিজেপি বিরোধী জোট INDIA এর বৈঠক। তার আগে ঐক্যের ছবি দেখা গেল সংসদ ভবনের বাইরে। একসঙ্গে প্রতিবাদী অবস্থান বিক্ষোভে সামিল হলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি বিরোধী সাংসদরা। চলতি শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে এবং রং বোমা কাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করে বিরোধীরা। পরে সংসদ ভবনের মূল প্রবেশদ্বারের সিঁড়িতে বসে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধী দলের সাংসদদের। পাশাপাশি কর্ণাটকের মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিনহার পাস জোগাড় করে অভিযুক্তরা গত ১৩ ডিসেম্বর সংসদে প্রবেশ করেছিলেন। তাই তাঁর গ্রেফতারির দাবিতেও সরব হয়েছেন বিরোধী সাংসদরা। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিও তুলেছেন তারা। সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন INDIA এর শরিক দলগুলির সাংসদরাও। হাই নিউজ নেটওয়ার্ক। আলোচনায় আসবো অবশ্যই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় দেখানোর আছে, সেটা হচ্ছে যে মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা যেরকমটা শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরে ঠিক করা যাবে, কিন্তু আজকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে, না ১৮০ ডিগ্রি ঘুরে, ৩৬০ ডিগ্রি ঘুরলে তো সেই অবস্থানেই ফিরবেন, কিন্তু ১৮০ ডিগ্রি ঘুরে ঠিক উল্টো অবস্থানে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি, এরকমটাই জানা গেছে সূত্রের খবর, যে আজকের এই বৈঠকে অর্থাৎ INDIA এর যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী হিসেবে। এবং আরও ১২টি রাজনৈতিক দল, ২৬টি রাজনৈতিক দল আজকে অংশগ্রহণ করেছিল এই বৈঠকে, যেরকমটা জানা যাচ্ছে। তাতে ১২টি রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে সমর্থন করেন এবং অত্যন্ত উল্লেখযোগ্য অরবিন্দ কেজরিওয়াল তিনিও সমর্থন করেন, যিনি বারে বারেই দেখা গেছে যে কংগ্রেসের উল্টো দিকে অবস্থান করছেন, কিন্তু তিনি এই বিষয়ে করেননি। কিন্তু মল্লিকার্জুন খাড়গে বলা যায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছেন এই প্রস্তাবে। তিনি বলেছেন যে না, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই, আগে আমরা জিতি, তারপর ভাবা যাবে যে প্রধানমন্ত্রী কে হবেন। মল্লিকার্জুন খাড়গে আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, তার সামান্য একটু অংশ আপনাদের জানাবো, যেখানে সাংসদদের সাসপেনশন নিয়ে তিনি বিষোদ্গার করেছেন বলা যেতে পারে। শুনুন। और सभी तरफ अपने भाषण देने लगे, लेकिन पार्लियामेंट में क्यों नहीं आए, लोकसभा और राज्यसभा में क्यों नहीं आए? तो ये जो उनकी मंशा है कि डेमोक्रेसी को खत्म करना, अगर नहीं गए तो क्या होने वाला, कौन पूछने वाला है? और यहां तक कि 151 लोगों को सस्पेंड करके बाहर जो निकाले, ये पहला इंसिडेंट है कि देश में इतने लोगों को आज तक किसी ने सस्पेंड नहीं किया था। ये सरकार ने प्रोत्साहन देकर सस्पेंड करने के लिए लगाए। ये बड़ी बुरी बात है और इसके लिए हम लड़ेंगे।
मैदान में जाएंगे और जो आज प्राइम मिनिस्टर और होम मिनिस्टर समझ रहे हैं कि हमारे सिवाय हिंदुस्तान में और कोई भी नहीं, हम ही हुकूमत करने के लायक है, ये उनका समझ है। इस समझ को खत्म करने के लिए हम सब एक हुए हैं। एक होकर ये आज बहुत निर्णय लिए हैं। एक तो 151 लोगों के बारे में, और दूसरा जो है सब मिलके प्रोटेस्ट करना। और ऑल इंडिया प्रोटेस्ट 22 दिसंबर को ये जितने भी सस्पेंशन हो गए उनके बारे में ये আমরা শুনছিলাম মল্লিকার্জুন খাড়গের বক্তব্য। আমাদের আলোচনার থেকে কেতন জয়সওয়াল কিছুক্ষণের জন্য লিভ নিয়েছেন, আবার ফিরছেন তিনি। কিন্তু আলোচনাটা শুরু করি। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব তো অবশ্যই থাকবে। একদিকে যখন সাসপেনশনের মুখে বারবার সাংসদদের পড়তে হচ্ছে 3 কার্য দিনের মধ্যে, ওয়ার্কিং ডেজের মধ্যে এই 141 জন সাংসদের সাসপেন্ড হওয়া, এটা তো অবশ্যই একটা অদ্ভুত ঘটনা, যেরকমটা আগে কখনো দেখা যায়নি সংসদের কোনো অধিবেশনে। এবং সেই সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্যের যে বৈঠক, সেই ঐক্যের বৈঠকে আমরা গতকালই বলেছিলাম যে ঐক্যটা কি আরও খানিকটা একজোট হবে, কাছাকাছি আসবেন আরও বিরোধী দলের যারা নেতা নেত্রী রয়েছেন। সেই ছবিটা কিন্তু আজকে দেখতে পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে যে 2024-এর ভোট হওয়া পর্যন্ত এই ঐক্যটা কতটা একজোট হয়ে থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তের সবচাইতে বড় প্রশ্ন। আমি 2 মিনিট আনইন্টারাপ্টেড শুরু করব অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে দিয়ে, অমলেন্দু দত্তকে দিয়ে। 2 মিনিট আপনার। নমস্কার শান্তম দা, আর আজকে আমাদের হাই নিউজের সমস্ত দর্শক যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন সবাইকে আমি প্রণাম জানাই। আজকে যে ঘটনা নিয়ে আমাদের আলোচনা, আপনারা জানেন যে সংসদটা হচ্ছে আমাদের, এই যে আপনি প্রথমেই বললেন যে বিভিন্ন বিল বা বিভিন্ন যারা সংসদ যে এরিয়া ক্ষেত্র থেকে হয়েছেন ওনাদের ওখানকার কোনো সমস্যা থাকলে ওগুলোকে তুলে ধরা, এইসব আলোচনার জায়গা। তো সংসদ আলোচনার জায়গা, সংসদ হচ্ছে আইনসভা, আইন প্রণয়নের জায়গা। সেই সংসদে যদি আমরা বাচ্চার ছেলেমেয়েরা যেমন স্কুলে বা কলেজে যখন কোনো ধরুন জেনারেল ইলেকশন হয় বা কলেজে কোনো মিটিং হয়, তখন দেখা যায় তারা কি করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বা বিভিন্ন রকমের বাচ্চা মজে খেলা, এইসব যে জিনিসগুলো করে, সেইগুলো যদি 10 লক্ষ 20 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে সংসদ ভবনের মধ্যে সাংসদরা করেন, নিঃসন্দেহে দৃষ্টিকটু। এবারে তারা যে এইসব কাজগুলো করেছেন এবং সংসদের গরিমাকে নষ্ট করেছেন, তার কারণ কি আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টির এই যে 3টি রাজ্যে অপ্রত্যাশিতভাবে যে মানে বিরোধী যারা আছেন, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্যরা, তারা ভাবতেই পেরেছিলেন না যে ভারতীয় জনতা পার্টি এইভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় জয়লাভ করবে। তার জন্য আজকে প্রি প্ল্যানিং করে পশ্চিমবঙ্গের মাটিতে আজ থেকে হয়তো 2-3 বছর আগে থেকে একটা পরিকল্পনা করা হয়েছিল, যেটা হয়তো ধীরে ধীরে ইনভেস্টিগেশনে প্রকাশ পাবে। তারা বুঝতেও পারছেন যে তাদের যেহেতু এই যে ইনভেস্টিগেশনটা যেভাবে এগোচ্ছে, সেই ইনভেস্টিগেশনটার অভিমুখ যেদিকে যাচ্ছে সেটা তাদের নেক্সাস বা এটা যে একটা নেক্সাস আছে এটা প্রমাণ হয়ে যাবে। তার জন্য সেটাকে আটকাতে বা সেটাকে কালিমালিপ্ত করতে বা এটা এই যে ঘটনা, এই যে স্মোক ক্যানিস্টারের যে ঘটনাটা পার্লামেন্টের মধ্যে হলো, এটা যে ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করার জন্য হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মাটি থেকে এই যে নেক্সাস হয়েছে এটা আজকে প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে। তো এই যে কংগ্রেস, তার সাথে পশ্চিমবঙ্গের মাটির তৃণমূল, তারা এই যে যারা ললিত ঝা, তার ছবি বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এমএলএর সাথে বিভিন্ন মঞ্চে, তার মানে বুঝতে পারছেন যে এখানে একটা নেক্সাস হয়েছে 2-3 বছর আগে থেকে। যদি এই 3টে বিধানসভায় লোকসভার আগে, যেটা আপনারা আমাদের কথাই নয়, যেটা মিডিয়া বা অন্যান্যরা অনেকেই বলেছেন সেমিফাইনাল, তার মানে লোকসভার আগে যদি দেখা যায় যে বিজেপি এখানে খুব ভালো ফল করে, তাহলে আমরা বিজেপির এই ফলটাকে বা বিজেপির এই যে রেজাল্ট, মানুষ বিজেপিকে দুবার তুলে সমর্থন করছেন, সেটাকে আটকাতে বা তার অভিমুখকে পাল্টে দিতে কোনো একটা ঘটনা ঘটাবো।
সেটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। অমলেন্দুবাবু, এখনো পর্যন্ত তদন্ত চলছে, এখনো তদন্ত চলছে, এখনো তদন্ত চলছে, তদন্ত চলছে এখনো, ইনভেস্টিগেশন সামনে তুলে আনছে, এটার জন্যই ওনারা বেশ বেশ তদন্ত চলছে। আপনি আইনজীবী, আপনি জানেন যে তদন্ত চলাকালীন, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বেশ বেশ আপনার অভিযোগটা আমি শুনবো। তার যা হওয়ার তাই হয়েছে। অমলেন্দুবাবু, বিষয়টা হচ্ছে 2 মিনিট পেরিয়ে গিয়েছে, সেই কারণে তারপরে আমি ঢুকে পড়লাম। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এখনো তদন্ত চলছে তো গোটা বিষয়টার, আর এই তদন্তটা চলাকালীন বোধহয় রাজনৈতিকভাবে প্রভাবিত করাটা কোনোভাবেই উচিত নয়। আপনি তো উচিত নয় তো, ওই জন্য তো আমাদের প্রধানমন্ত্রী বা আমি দলের প্রতিনিধি হয়ে কথাটা বললাম, কেন আমরা যেটা নিউজে দেখছি বা তদন্তের গতি প্রকৃতি দেখছি, আমি তো আর প্রধানমন্ত্রীর বক্তব্য দিচ্ছেন না বা আমাদের হোম মিনিস্টার বক্তব্য দিচ্ছেন না, এর জন্যই আমার কথাই তো আর প্রভাবিত হবে না। আমি একজন দলের সক্রিয় কর্মী হিসেবে আমাদের দলের কার্যকর্তারা যেটা মনোভাব পোষণ করছে, আমি সেই কথাটা তুলে ধরলাম। আমাদের কোনো মন্ত্রী তো এই কথাটা বলছেন না, বলছেন না একটাই এখন আর ক্রস ডিসকাশন না, ক্রস ডিসকাশনে আমরা আসবো আবার পরে, কিন্তু এখন সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়ের কাছে যাবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড। সুদীপ্তা, আপনার। দেখুন, সংসদ বিরোধীদের জায়গা, বিরোধী কণ্ঠস্বর সেখানে শোনা হবে, এটাই সবসময় কাম্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিরোধীদের তো সাংগঠনিক দক্ষতা একটা স্ট্রং ব্যাপার থাকতে হবে। যে সংগঠন ওরা রাস্তায় দেখাতে পারছেন না, সেই আন্দোলনটা যদি সংসদের ভিতরে একটা রূপ দেওয়ার চেষ্টা করেন, তখন তো একটা কেওস তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা তো নিশ্চয়ই আশা রাখবো না যে মাননীয় সাংসদরা কেওস ক্রিয়েট করবেন। তো যখন ব্যাপারটা আলোচনার জায়গায় আলোচনা না থেকে কেওসে রূপান্তরিত হচ্ছে, তখন বাধ্য হই তার পরবর্তী যে স্টেপস তখন নিতে হবে। এখানে যদি আপনি আমাকে আলোচনা দেখেছেন 2 মিনিটের বেশি, আপনি 5 মিনিট বলেই যাই কনস্ট্যান্ট, কাউকে বলতে না দিয়ে, তখন আপনি আমাকে মিউট করে দেবেন, এটাই স্বাভাবিক। তো ব্যাপারটা সেই পথেই হেঁটেছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। একটু আগে আপনি বলছিলেন শান্তম দা যে ইন্ডিয়া জোটের কথা, ওকে কে যেন কার ছবি তুলছে, কে যেন কাকে স্পিকার দিকে অঙ্গভঙ্গি করছে। তো আমরা দিল্লিতে যে ছবি তোলাতুলির যে ছবিটা দেখতে পাচ্ছি, রাজ্যে ফিরে আসার পরে অধীর বাবু এবং তার টিম তাহলে তৃণমূলের পিছন পিছন ঝান্ডা নিয়ে হাঁটতে রাজি তো? তাহলে ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গের উপরে তৈরি হয়ে গিয়েছে এবং প্রদেশ কংগ্রেস তাকে মেনে নিয়েছে, এটা আমরা কালকে থেকে দেখতে পাচ্ছি তো। এইটা গেল পয়েন্ট নাম্বার 2। আসলে একটা আর একটা জিনিস আমি বলে শেষ করে, যেটা আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে দিয়েছেন যে মল্লিকার্জুন খার্গেকে সুকৌশলে প্রধানমন্ত্রী হিসেবে, অর্থাৎ গান্ধী পরিবারকে সাইড করে কংগ্রেসের অপেক্ষাকৃত দুর্বল নেতাকে, আমি দুর্বল কথাটা বললাম, গান্ধী পরিবার সাধারণত কন্ট্রোল করে সেই হিসেবে, আর অন্য কোনো উদ্দেশ্য নয়, তো তাকে সরিয়ে দিয়ে এই যে একটা সুকৌশলে একটা অন্য নাম ভাসিয়ে দিলেন, এটা কি আসলে গান্ধী পরিবারের গুরুত্ব কমানোর জন্য, এবং এটা পরিবর্তে আবার আরেকজন এসে ওর নাম প্রস্তাব করবে, এই কালনেমির যে লঙ্কা ভাগটা হতে চলেছে, আমার ভয় লাগছে। যে 141 জন যারা সাসপেন্ডেড হয়েছে, টোটাল বিরোধী আমার সামনের ইলেকশনে, সামনের ভোটের পরে 141 বা 150-র মধ্যেই না ঘোরাফেরা করে, এটাও আমার আশঙ্কা রইল। কারণ তারা, আমাকে 2 মিনিট হয়ে গিয়েছে। বেশ বেশ, হ্যাঁ 2 মিনিট হয়ে গিয়েছে, 2 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে ওকে ওকে। আমি কেতনের কাছে যাবো। কেতন জয়সওয়াল, 2 মিনিট আপনার। এইবার একটু অপোজিশনের কথাগুলো শুনি। হ্যাঁ, এবার প্রথমেই বলে যে দেখুন, বিরোধী কণ্ঠ রোধ করতে নিত্য নতুন ষড়যন্ত্র, সংসদ ভবন আকাশ ছোঁয়া, রসাতলে গণতন্ত্র, এই হচ্ছে আজকে পরিস্থিতি। আপনি দেখুন এই যে এত ভালো কথা বললেন দিদি, যে হাউস বিলংস টু দি অপোজিশন, এগুলো কথা থিওরিটিক্যালি বলা আর প্র্যাকটিক্যালি সেটাকে মান্যতা দেওয়া, প্র্যাকটিস করা, এর মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। বিজেপি প্রধানমন্ত্রীর কথাগুলোই তো আমরা একসময় হোম মিনিস্টার বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী যা বলেন সেটা জুমলা, সো উই শুড নট টেক বিজেপি ভয়েস অ্যাজ সিরিয়াস। এবার গেল, এবার আজকে দেখুন আমাদের দেশ হচ্ছে দুনিয়ার বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সব থেকে ম্যাচিওর একটা গণতন্ত্র। সেই গণতন্ত্র যদি এই অবস্থা হয়,
যেখানে বিরোধীদের মানে শতাধিক এমপিদের মানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, শুধু 1 ঘন্টার জন্য নয়, শুধু একটা দিনের জন্য নয়, এই মানে চলতি যে চলতি যে শীতকালীন যে সত্র চলছে পুরোটা মানে পুরো অধিবেশনের জন্য বাতিল করা হয়েছে। এটা দেখাচ্ছে যে এই বর্তমান সরকারের যে হিটলারি একটা প্রবণতা, এই বর্তমান সরকারের যে গণতন্ত্রের মানে লোক দেখানো গণতন্ত্র যেটুকু ছিল সেইটুকু আর রাখতে চাইছে না। এই যে নতুন পার্লামেন্ট ভবন জবে থেকে উদ্বোধন হয়েছে, এটা মনে হয় যে মানে ভারতের গণতন্ত্রকে নতুন একটা মানে কালো অধ্যায় প্রত্যেক দিন আমরা দেখছি। কোনোদিন দেখছি যে একজন মাননীয় সাংসদকে একজন অমাননীয় সাংসদ, মানে এখানে আমি আর মাননীয় বলতে চাইছি না, যা তা মানে একদম কমিউনাল ভাষায় গালাগালি দিয়ে দিলেন। সেই লোক ভদ্রলোকও বলবো না, সেই লোক এখনো পার্লামেন্টের মেম্বার আছে, সেই লোককে সাসপেন্ড করা হয়নি। অথচ যে দানিশ আলী যার বিরুদ্ধে কথাগুলো বলা হয়েছিল সে আজকে সাসপেন্ড হয়ে গেল। যে বিজেপির এমপি ওই যারা ঢুকেছিল, যারা গন্ডগোলটা পাঠিয়েছে তাদেরকে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছে, সেই এমপি এখনো পার্লামেন্টে বসে রয়েছে। কিন্তু এই যে সিকিউরিটির এত বড় ব্রিজ তার যারা প্রতিবাদ জানাচ্ছে তারা পার্লামেন্ট থেকে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া এগুলো। এই কিরকম গণতন্ত্র, এই কিরকম সিস্টেম, এগুলো আমরা জানতে চাইছি। একেবারে কি গণতন্ত্র ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছেন মোদী সাহেব? একেবারে কি হিটলার হয়ে যেতে চাইছেন মোদী সাহেব? এই প্রশ্ন আমার রইল। 2 মিনিট হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, 2 মিনিট হয়ে গিয়েছে, আমি আবার ক্রস ডিসকাশনে ফিরবো। আমি কৌশিকের কাছে যাই। কৌশিক মাঝি, 2 মিনিট আপনার। প্রথমেই শুভ সন্ধ্যা হাই নিউজের সকল দর্শক বন্ধু যারা প্রোগ্রামটি দেখছেন। বিষয়টা হলো যে পার্লামেন্টে গত এই কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো ঘটবার পেছনে যে ধরনের ঘটনাগুলো তার পেছনে ঘটানো হচ্ছে সেটা নিয়ে অবাক হয়ে যাচ্ছি। আজকে আমরা এই দেশে মানে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি কিনা সেটা নিয়েই আমার সন্দেহ লাগছে। তার কারণ আমাদের দেশে যে পার্লামেন্ট সেটাই সুরক্ষিত নয় এবং সেখানে বিরোধী কণ্ঠে যারা কথা বলে, বিরোধী দলের সাংসদ যারা রয়েছেন তাদের যাতে বক্তব্য শোনা না হয় এবং তারা যাতে বক্তব্য স্পেস মানে রাখতে না পারে তার জন্য তাদেরকে প্রত্যেক দিন মানে এমন সংখ্যায় তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে যেটা আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে এই বিজেপি সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি পুরো বেআব্রু করে দিয়েছে। এবং ভারতবর্ষের বিজেপির যে উদ্দেশ্য যে ভারতবর্ষের গণতন্ত্রে শুধুমাত্র বিজেপিরই কথা চলবে আর অন্য কোনো বিরোধী কণ্ঠ থাকবে না, সেটা আস্তে আস্তে স্পষ্ট করছে। এবং আগামী দিনে এরা চাইবে যে ভারতবর্ষে বিজেপি ছাড়া আর কোনো দল যাতে না থাকে। কিন্তু বিষয়টা হলো ভারতবর্ষের মানুষ তো সেই পরিচয় দিচ্ছে না। রাজ্যে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কোথাও বিজেপি জিতছে, কোথাও তো বিজেপি হারছে। এবং আরেকটা জিনিস কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু এবং সবসময় পরিবর্তনশীল। সেখানে আজকে বিজেপি ক্ষমতায় আছে, কালকেও যে এই বিজেপি ক্ষমতায় থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। তার কারণ হলো ভারতবর্ষের মানুষ ঠিক করবে আগামী দিনে কে ভারতবর্ষে শাসন করবে। এবং আগামী দিনে এই যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনের আগে আমার মনে হয় বিজেপি সুকৌশলে এমন কিছু বিল পাস করিয়ে নিতে চাইছে যেখানে বিরোধী শূন্য পার্লামেন্টে সেই বিলটা পাস হলে তারা সুবিধা হবে এবং তার কোনো আলোচনা সমালোচনা হবে না। এবং ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই কেন্দ্রের শাসক দল একাই দায়ী থাকবে। তাই আগামী দিনে এর প্রতিবাদে ইন্ডিয়া জোট একত্র হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনে তারা বিজেপির এই অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই করবে এবং সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সমর্থনে এই বিজেপিকে হারাতে পারবে বলে আমার মনে হয়, ধারণা। বেশ, 2 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনলাম কৌশিক মাঝির। আমি অবশ্যই ক্রস ডিসকাশনে আপনার কাছে আবারও ফিরবো। এবার জয়দেব ঘরের কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। মোদী সরকার 2014 সালে ক্ষমতায় এসে প্রথম যে স্লোগানটা দিয়েছিল সেটা হচ্ছে বিরোধী শূন্য বিজেপির রাজত্ব, অর্থাৎ কংগ্রেস শূন্য বিজেপির রাজত্ব কায়েম করতে চেয়েছিল। আজকে 2014 থেকে 2023 সুকৌশলে বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলোকে দুর্মুষ করে ইডি সিবিআই এর সাহায্য নিয়ে ভারতবর্ষকে উপহার দিয়েছে এক বিরোধী শূন্য গণতন্ত্রে, যা বিশ্বের দরবারে ভারতবর্ষকে অনেক 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 নিচে নামিয়ে দিয়েছে। গণতন্ত্রের যে মন্দির আজকে আমাদের ভারতবর্ষ এবং সারা বিশ্ব
যে গণতন্ত্রের দিকে তাকিয়ে থাকে এবং যে গণতন্ত্র থেকে এতদিন সারা বিশ্ব শিক্ষা নিত, আজকে তারাই হাসির পাত্র হয়ে গেল কারণ মোদী সাহেবের এই হিটলারি শাসনে। কারণ আজকে ভারতবর্ষকে ফ্লড ডেমোক্রেসি এবং ইলেকটোরাল অটোক্রেসি বলা হচ্ছে। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে। ভারতবর্ষের মাথা হেট করে দিয়েছে এই হিটলারি মনোভাবাপন্ন মোদী সরকার এবং মোদী সরকারের সাঙ্গপাঙ্গরা। ভারতবর্ষকে শুধুমাত্র গণতন্ত্রহীন করেনি, একনায়কতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গেছে। ভারতবর্ষের মূল যে কাঠামো, সংসদীয় কাঠামোর মধ্যে কয়েকটা কিন্তু স্বায়ত্তশাসিত সংস্থা ছিল যেগুলোর ক্ষমতা খর্ব করেছে মোদী সরকার। তার মধ্যে ইডি, সিবিআই এর সঙ্গে কম্পন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আপনারা জানেন যে 2000 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল তখন এই ক্যাগের রিপোর্টের উপর ভরসা করেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির আহ্বান করেছিল। আর আজকে বিজেপি সরকার সেই ক্যাগকে খুঁটো জগন্নাথ করে দিয়েছে, ক্যাগের লোক নিয়োগ বন্ধ করে দিয়েছে। ক্যাগ আগে যেখানে বছরে 54-55টা করে রিপোর্ট জমা দিত, সেখানে এখন 10টা-12টাও রিপোর্ট জমা দিতে পারছে না। তার কারণ বিজেপি তার দুর্নীতিকে ঢাকার জন্য ক্যাগকে অকেজো করে দিয়েছে, ক্যাগকে পঙ্গু করে দিয়েছে, যাতে বিজেপির এই অপদার্থতার দুর্নীতিগুলো সামনে না আসে। সেই জন্য ক্যাগের লোক নিয়োগ বন্ধ, ক্যাগের বাজেটকেও কিন্তু কাট করেছে বিজেপি সরকার। ক্যাগের প্রতি যে বাজেট দেওয়া হতো সেই বাজেটকেও কাট করেছে, লোক নিয়োগ বন্ধ করেছে, করে ক্যাগকে ঠুঁটো জগন্নাথ করে দিয়েছে যাতে বিজেপির দুর্নীতিগুলো সামনে না আসে। কারণ এই ক্যাগের রিপোর্টের উপরই ভরসা করে মোদী সরকার 2014 সালে ক্ষমতায় এসেছিল কংগ্রেসকে সরিয়ে দিয়ে। তাই আজকে সারা ভারতবর্ষে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বেশ তীব্র বিরোধিতার পথে এবার হাঁটতে চলেছে আইএনডিআই এ জোট। আর সেই তীব্র বিরোধিতাটা ঠিক কি হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে 2014 থেকে শুরু করে 2014 যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগের থেকে একজনকে প্রধানমন্ত্রী মুখ করে এগোনোর কথা ভাবা হয়েছিল, যেটা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় হয়। ঠিক সেই রকমভাবে নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করা হয়েছিল। গুজরাটের 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তো সেই সময় যেভাবে প্রজেক্ট করা হয়েছিল, এবার বিরোধীরা কি সেই রকম প্রজেকশনের পথে হাঁটবে, সেইটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। যেমন ঠিক সেই সঙ্গে সঙ্গে এই সাসপেনশনের বিষয়টি কিন্তু বিরোধীদের হাতে একটা বিশাল বড় অস্ত্র হিসেবে তারা ব্যবহার করতে পারে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। এই অস্ত্রটি তাদের হাতে তুলে দেওয়া হলো কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বলছেন, একটু আগে যেরকমটা বলছিলেন কৌশিক মাঝি, যে এই যে শীতকালীন অধিবেশনের যে বাকি 3 দিন, আমরা শুরুতেই একটু ইঙ্গিত দিয়েছিলাম যে এই 3 দিনে কি সেরকম কোনো বিল পাশ করানোর আছে যার জন্য বিরোধী শূন্য করে দেওয়ার দরকার ছিল লোকসভা এবং রাজ্যসভা। এই মুহূর্তে নাম্বারটা কি রইল? লোকসভায় বিজেপি এবং এনডিএ জোটভুক্ত দলগুলোর সদস্য সংখ্যা 300-র বেশি, 300+। আর সেই জায়গাতে তাদের মানে শাসক শিবিরের কেউ সাসপেন্ডও হননি, কেউ বহিষ্কৃতও হননি এই অধিবেশনে, এই শীতকালীন অধিবেশনে। কিন্তু সেই লোকসভায় প্রায় 100 জন বিরোধী সাংসদ, অর্থাৎ sub-100 এই মুহূর্তে রয়েছেন। ওদিকে রাজ্যসভাতেও 100 জনেরও কম বিরোধী সাংসদ রয়েছেন। সুতরাং এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে লোকসভার বাকি দিনগুলোর অধিবেশনে এবং রাজ্যসভার অধিবেশনেও। আমাদের অবশ্যই নজর থাকবে সংসদের দিকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ক্রস ডিসকাশন নিয়ে ফিরে আসছি যে এই বিষয়টা, এই সাসপেনশনের বিষয়টা কতটা হাতিয়ার হলো, কতটা ড্রব্যাক বিরোধীদের জন্য। ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকবেন। দত্ত, সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, কৌশিক মাঝি, কেতন জয়সওয়াল এবং জয়দেব ঘরকে আমাদের আজকের আলোচনায়। যে জায়গাটায় আমাদের আলোচনাটা আটকে ছিল সেটা হচ্ছে যে বিরোধীদের হাতে কতটা তুরুপের তাস এলো এই ঘটনাটার ফলে, আর কতটা তারা দুর্বল হয়ে গেলেন লোকসভায় এবং রাজ্যসভায় এই 3 দিনের অধিবেশনের যে 3 দিন লিমিট বাকি রয়েছে, 22 তারিখ পর্যন্ত অধিবেশন, তারপর তো আর অধিবেশন নেই। সেই 2024-এ বাজেট অধিবেশন, তার আগে আর কোনো সেশন থাকছে না।
সুতরাং এই সময়টাতে যদি তেমন কিছু হয়ে যায়, হ্যাঁ অবশ্যই আমরা দেখেছি যে বিল বা কোনো পাস হয়ে যাওয়ার পরেও সেটা ফেরাতে বাধ্য হয়েছে সরকার, সেরকমটাও আমরা দেখেছি। কিন্তু এক্ষেত্রে সেরকমটা হবে কি? বিরোধীদের মধ্যে এই গুঞ্জনটা কিন্তু এখন ছড়াতে শুরু করেছে। আমি জানি সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, অমলেন্দু দত্ত তাদের বলবার আছে, কিন্তু তার আগে আমি একটুখানি যেতে চাইছি কেতন জয়সওয়ালের কাছে। খুব কম সময় দিতে পারবো এই ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে একটুখানি জানতে চাইবো আমি কেতন জয়সওয়ালের কাছে যে সত্যি সত্যি সেই রকম একটা আশঙ্কা, নাকি এটা একটা বেশ ভালো ট্রাম্প কার্ড এলো আপনাদের হাতে? না, মোদিজি তো বলেই থাকেন বা বিজেপির নেতারা তো বলেই থাকে যে আপদা মে অবসর, অর্থাৎ যখন একটা ক্রাইসিস পিরিয়ড হবে সেই সময় নিজের মানে চুরি করে নিতে হবে, অন্ধকার হলে 2-4টা পকেট মেরে নিতে হবে। এই তো প্রবণতা বিজেপির রয়েছে। আমরা কোভিডের সময় দেখেছি যে কৃষি আইন, মানে ওই কোভিডের সময় যখন প্রায়োরিটি ছিল যে যেখানে মানুষকে কোন রকম সাহায্য করবে, মানুষকে খাদ্য যোগাবে, মানুষকে ভ্যাকসিন যোগাবে বা অন্যান্য যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে তাদের ফিরিয়ে আনবে, সেটা না করে তারা একের পর এক বিল পাস করে গেল, অর্ডিন্যান্স এনে গেল। এগুলো তো এদের চরিত্র আছে, আমরা দেখেছি। বলুন না, আজকে যে এমপিদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তাদের কি অন্যায়? একটাই অন্যায় যে এই যে নীরব মোদীর কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে ভাই আপনি টিভিতে বলতে পারছেন, টুইট করতে পারছেন। আর আমাদের মোদীজিকে অনেকবার দেখেছি যে কোনো মানে একটা কুকুরের শরীর খারাপ হলেও তিনি ঠপ করে একটা টুইট করে দেন, কিন্তু এই মণিপুরের এত সেন্সিটিভ ইস্যু নিয়ে উনি একেবারে নীরব মোদী হয়ে গেলেন। এই পার্লামেন্টে এত বড় একটা মানে আমরা গণতন্ত্রের মন্দির মসজিদ বলে থাকি পার্লামেন্টকে, সেখানে দুজন ঢুকে যাচ্ছে, কি করছে পুলিশ, কি করছে 7 লেয়ার যে টেট্রা প্যাকের মতো যে সিকিউরিটি, তারা কি করছে? এই প্রশ্ন এই উত্তর উনি টিভিতে দিতে পারছেন, একটা পার্লামেন্টে এসে বলতে পারছেন না? এটা কি জনগণের অবহেলা না? এটা কি গণতন্ত্রকে ছোট দেখানো না? না, প্রধানমন্ত্রী কোনো টিভিতে প্রধানমন্ত্রী কোনো টিভিতে ইন্টারভিউ দেননি, তিনি একটি সংবাদপত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি টেলিভিশন চ্যানেলকে, একটি বেসরকারি টিভি চ্যানেলকে, সর্বভারতীয় চ্যানেলকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন। প্রধানমন্ত্রী সেটুকু মানে গুরুত্ব মনে করেননি ইস্যুটার। ব্যাপারটা হচ্ছে দেখুন, এরা যে এখন যে ষড়যন্ত্রটা চালাচ্ছে যে মানে বিরোধী শূন্য সংসদ, বেশ বুঝতে পারলাম, বিরোধী শূন্য সংসদ। আমি এক কথা একটুখানি জানতে চাইছি কেতন, সেটা হচ্ছে যে এটা কতটা আপনাদের অ্যাডভান্টেজ হলো, কতটা ডিসঅ্যাডভান্টেজ? দেখুন, ডিসঅ্যাডভান্টেজ তো গণতন্ত্রের হয়ে যাচ্ছে কমজোর। আপনি যে বলছিলেন না যে বিরোধীরা কমজোর হবে না মজবুত, এখানে তো গণতন্ত্র কমজোর হয়ে যাচ্ছে, গণতন্ত্র বিপন্ন হয়ে যাচ্ছে। তো আমাদের প্রাথমিক লড়াইটা হচ্ছে গণতন্ত্রকে কোন রকম পুনরুদ্ধার করা। আমাদের প্রাথমিক লড়াইটা হচ্ছে এই স্বৈরাচারী অটোক্রেটিক সরকারটাকে সরানো, যাতে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফিরে আসে। বেশ, আমি কৌশিক মাঝির কাছেও যাব, সেটা হচ্ছে যে কতটা ডিসঅ্যাডভান্টেজ কতটা অ্যাডভান্টেজ এই সাসপেনশন বলে মনে হচ্ছে? ডিসঅ্যাডভান্টেজ এক জায়গাতেই, তার কারণ হলো এই যে আর কয়েকটা দিন শীতকালীন অধিবেশন আছে, এই অধিবেশনের মধ্যে এমন কিছু বিল তারা বিরোধী শূন্য অবস্থাতেই পাস করিয়ে নিতে চাইছে, সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার, এবং সেখানে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, এটাই প্রতিপন্ন হবে। আর অ্যাডভান্টেজ এটাই যে সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীরা যে একত্রিত হতে পেরেছে এবং তারা যে সবাই এটা অনুধাবন করতে পেরেছে যে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিজেপিকে সরাতে হবে, শুধু এককভাবে সেটা লড়াই করলে হবে না, সেটা জোটবদ্ধভাবে করতে হবে, সেটা সব বিরোধীরা বুঝতে পেরেছে। সেই জন্য আজকে ইন্ডিয়া জোটকে মজবুত দেখাচ্ছে এবং ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা পাশাপাশি বসে একটা আলোচনা টেবিলের জায়গায় আসতে পেরেছে যে প্রথমে তো অন্তত মোদী সরকারকে সরানো যাক, তারপরে কি হবে দেখা যাবে এবং একটা সরকার গঠন করা যাবে যার মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা যাবে। বেশ বেশ, পশ্চিমবঙ্গে আমরা একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আমি সুদীপ্তা রায়চৌধুরী আঙুল তুলেছেন যাবো অবশ্যই, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সময়ে একটা কয়েনেজ খুব বিখ্যাত হয়েছিল, আমরা ওরা। এই আমরা আর ওরা, এই দুয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে ঘুচিয়ে দিতে পেরেছিল বর্তমান সরকার এসে, কিন্তু তারপরেও সেই আমরা ওরার বিষয়গুলো একেবারে মুছে যায়নি হয়তো পশ্চিমবঙ্গের মাটি থেকে। কিন্তু এই যে এখানে, হ্যাঁ কৌশিক আসছে, কিন্তু আমি একটা লাইন বলে তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে রাজ্যের যে ছবিটা, সেই আমরা ওরার ছবিটা আমরা দেখতে পাচ্ছি ওখানেও, অর্থাৎ দিল্লিতেও। আমরা অর্থাৎ শক্তিশালী শাসক দল এবং ওরা অর্থাৎ শক্তি একটু হীন শক্তি, একটু কম শক্তি যারা অপোজিশন, তাদেরকে আলাদা করে দেওয়া, সেই আলাদা করে দেওয়াটা কতটা অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে 2024-এ, সেই জায়গাটা ট্রাম্প কার্ড হতে পারে কিনা সেটাই আমরা খোঁজবার চেষ্টা করছি। হ্যাঁ কৌশিক যেটা বলছিলেন, আমি একদম এই জায়গাটাই বলছিলাম যে 2006 সালে
বামফ্রন্ট সরকার 235 কারা আসন নিয়ে Right. ক্ষমতায় এসেছিল, সেখানে তৃণমূল বিরোধী হওয়ার মতো তাদের আসন সংখ্যা ছিল না। একটা বাই ইলেকশনে সৌগত রায় জিতে আসার পরে 30 জন বিধায়ক হয় এবং পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি হয়েছে। যাই হোক, সেই সময়ে বিধানসভায় আমরা দাঁড়িয়ে 235, ওরা 30। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামে এই গণহত্যা হওয়ার পরে বলেছিল আমরা 235 ওরা 30, ওদের ভেঙে মাথা গুড়িয়ে দেবো, এই টাইপের একটা কথা উনি বলেছিলেন। আর তারপরে যেভাবে সিপিএম কমতে 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 পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেল, বিধানসভায় শূন্য হয়ে গেল, সেটা দেখে আজকের কেন্দ্রের শাসক দল বিজেপি শিক্ষা নেওয়া উচিত। তারা যেভাবে অহংকারের রাজনীতি পার্লামেন্টের ভেতরে দেখাচ্ছে, সেই অহংকারের মানে বিপরীতে মানুষ রুখে দাঁড়াবে বলে বেশ, আমার অনুমান। বেশ, কারণ ভারতবর্ষে বেশ। মানুষ অহংকারকে পাত্তা দেয় না, কিন্তু এটা কৌশিক ইতিহাস বলছে। কিন্তু কৌশিক একটুখানি বুঝে বলতে হবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি আজকে একসঙ্গে বৈঠক করেছেন। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে সিপিআইএম কিন্তু আপনাদের জোট সঙ্গী। সুতরাং সেই জায়গা থেকে বাম দল, কোনো একটা জায়গায় তৃণমূল, দাঁড়িয়ে কংগ্রেস সবাই ভারতবর্ষে একসঙ্গে। ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে আজকে কেরলেও তো সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হবে। কেরলে তো সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কোনো সিট অ্যাডজাস্টমেন্টই হবে না। তাহলে কি সীতারাম ইয়েচুরি কেন রাহুল গান্ধীর পাশে বসে আছে, সেটা নিয়েও তো প্রশ্ন সুদীপ্তা ওঠে। রায় চৌধুরী একদম শুরুর দিকে যে প্রশ্নটা তুলেছিলেন সেই প্রশ্নটার উত্তর আশা করি পেয়ে সারা যাবেন। ভারতবর্ষে কৌশিক উত্তরটা বিজেপির দিয়ে দিয়েছেন। বিরুদ্ধে সমস্ত দল বেশ একটা হবে, বেশ বেশ এটাই কৌশিক- অনেক বড় কথা। কৌশিক মাঝি উত্তরটা দিয়ে দিয়েছেন সুদীপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছিলেন। হ্যাঁ সুদীপ্তা। আমার 10 সেকেন্ড একটা কথা ছিল। হ্যাঁ কেতন, আমাকে যেতে হবে একটু। ভারতীয় জনতা পার্টি নইলে 10 সেকেন্ড, আমাকে 10 সেকেন্ড, আমাকে অগণতান্ত্রিক আখ্যা দিতে পারে। আমাকে যেতে হবে, আমি আসবো অবশ্যই। কেতন একটু পজ করে থাকুন, অবশ্যই একটু নোট করে রাখুন, আমি আসবো আপনার কাছে। সুদীপ্তা আঙুল তুলেছিলেন আগে। হ্যাঁ দেখুন, আমি প্রথমেই বলছি যে এতগুলি দলের সমাহার, এই যে এদের জোট, এটা সেই বলতে ঠাকুর থাকবে, এই জোট থাকবে কতক্ষণ, জোট হবে বিসর্জন। প্রথমত এদের সকলেই হচ্ছে পাওয়ার স্টাফ, সবাই বসে আছে যে কি করে এই কে মুখ্য প্রধানমন্ত্রী হবে, মুখ্য মুখ হবে, তার জন্য আগের লড়াই, আগে এই লড়াইটা শেষ হোক প্রথম। দ্বিতীয়ত যেটা, সেটা আপনি 2006-এর সঙ্গে বিষয়কে তুলনা করছেন, দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মুখ ছিল, আপনি মুখের প্রয়োজন ছিল। 30 বছরের সরকারের প্রতি মানুষের অবিশ্বাস জন্মে গিয়েছিল। এখানে সিচুয়েশন তা নয়, এখানে সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। এখানে অল্প কিছু আগে যে ইলেকশন হয়েছে, সেখানেও কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টির উপরেই তাদের বিশ্বাস রেখেছে। আমি তৃণমূলকে প্রশ্ন করতে চাই, কংগ্রেস শুরুক এই প্রশ্নটা, সাগর দিঘিতে তৃণমূল জিতেছে কি জেতেনি, আগে সেইটার বিচার হয়ে যাক। তারপর সাগরদিঘিতে তৃণমূল জেতেনি, সাগরদিঘিতে তৃণমূল হেরেছিল, কিন্তু বিরোধীদের পক্ষে যিনি জিতেছিলেন সে তৃণমূল কংগ্রেস পরে জয়েন করেছেন। কিন্তু ইলেকটোরাল ভাবে সাগরদিঘিতে তৃণমূল জেতেনি, এটা সবাই জানে। এটা আবার নতুন করে জিজ্ঞেস সেটাই করার কি আছে? সেটাই বললাম জিজ্ঞেস করার কি তৃণমূল আছে? জেতেনি, সেটাই জিজ্ঞেস করার বললাম, কিছু নেই তো। জেতেনি, তেমনি আমরা ধূপগুড়িতেও বিজেপি জেতেনি। এরকম ভাবে কোথাও তেমনি আবার লেখাও নেই। ধূপগুড়িতেও বিজেপি জেতেনি। আমি যতদূর ধূপগুড়িতে কারা জিতলো? আমি জানি না, এখানে ধূপগুড়ি আইনজ্ঞ যেন রয়েছেন। কাদের আসন ছিল? বলছি হ্যাঁ, বলছি ধূপগুড়ি সিটটা কাদের ছিল? 2021-এ কারা জিতেছিল? কারা জিতেছিল 2021-এ? কারা জিতেছিল? আমি কিন্তু মাঝখানে বলিনি না, না, তৃণমূল বলে জিজ্ঞেস করছেন, আমি তো তৃণমূল হয়ে উত্তর দেবো। আপনাকে তো জিজ্ঞাসা করবো যখন না, না, আপনার আপনি টাইম আসবে তৃণমূলকে তখন প্রশ্ন আসবে। বলেছেন, আরে, প্রশ্নটা করেছেন, উত্তরটা দিয়েছেন, বেশ 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 আমি বেশ। এক- এবার এক সুদীপ্তা সেকেন্ড, শেষ করুন। এক সেকেন্ড। হ্যাঁ আপনি যখন অমলেন্দুর কাছে বলছিলেন যাবো। আমি কি একবার মাঝখানে বলেছি? বেশ বেশ সেই বেশ ভাবে বেশ তৃণমূল বলে বেশ। প্রশ্ন আরে জিজ্ঞেস পুরো করেছেন, তাই না, উত্তর দিলাম তো। বেশ। না, আপনার টাইমে বলবে। প্রশ্ন হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, প্রশ্ন উত্তর হয়ে গেছে। এবার 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 আমি অমলেন্দুর কাছে যাবো। অমলেন্দু, প্রশ্ন একটাই, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ বিরোধীদের? অমলেন্দু আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। অমলেন্দু সরব হবেন, নীরব হয়ে থাকবেন না? অমলেন্দু এখনো পর্যন্ত নীরব হয়েই রয়েছেন। অমলেন্দু নীরব হয়ে রয়েছেন। অমলেন্দু নীরব হয়ে রয়েছেন। অমলেন্দু আপনার কথা শোনা যাচ্ছে না। অমলেন্দু আপনার কথা শোনা যাচ্ছে না। অমলেন্দু না, অমলেন্দুর কথা আমি শুনতে পেলাম না। আমি জানি না অমলেন্দু পরে নিশ্চয়ই সরব হবেন। কোনো একটা সমস্যা হয়েছে। আমি জয়দেব, না 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 কেতন, একদম না, এখন কথা বলতে পারছেন না অমলেন্দু, সুতরাং এই সময় কিছু বলা যাবে না। আমি জয়দেব ঘরের কাছে চলে যাব। জয়দেব, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ? দেখুন, ইন্ডি জোট বা এই যে মহাজোট, এই জোট কিন্তু আসলে জয় এনে দিতে পারবে না। কারণ এনারা ভোট দেবেন না, ভোট দেবেন জনগণ। রাইট। যে জনগণকে ম্যানিপুলেশন কিন্তু বিজেপি অনেক বেশি করে,
ভোটের বাজারে, যেটা বারবার প্রমাণ হয়েছে কংগ্রেস ব্যর্থ হচ্ছে। শত শত অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে থাকা সত্ত্বেও কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন কংগ্রেস ঘটাতে পারছে না, বা বিভিন্ন জায়গায় কিন্তু বিরোধীরা সক্ষম হচ্ছে না মোদির স্ট্র্যাটেজিকে এবং কৌশলকে কাউন্টার করার জন্য। অর্থাৎ আজকে এই মহাজোটের গুরুত্ব সব থেকে বেশি কিভাবে তারা আগামী নির্বাচনে মোদি এবং অমিত শাহের যে যৌথ স্ট্র্যাটেজি, সাঁড়াশি আক্রমণ এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সবকিছু টুলকিট, মিডিয়া থেকে শুরু করে তাদের কিভাবে অ্যাটাক করবে বা তাদের কিভাবে কাউন্টার করবে। যদি আজকে মহাজোট ভেবে থাকে যে তাদের বাড়িতে গিয়ে বয়ে ভোটটা দিয়ে আসবে, বা জোট থালিতে সাজিয়ে জনগণ তাদের জয়ের মুখ দেখাবে, তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ জনগণকে প্রভাবিত করতে সবচেয়ে বেশি পারে বিজেপি, সেটা বারবার প্রমাণিত হয়েছে। সেই জন্য এই জনগণকে কিভাবে এই সম্মোহন থেকে বার করে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মোদী সরকার ফিরে এলে 2024-এ জনগণের কি কি প্রত্যাশা থেকে তাদের বঞ্চিত করা হবে এবং কি ভারতবর্ষে উপহার দেবে, সেটা কিন্তু পরিষ্কার ভাবে বোঝাতে হবে জনগণকে। আমার মনে হয় তার মানে শুধুমাত্র দেবে না, ভোট দেবে জনগণ। জোট হলেই যে আমরা জনগণকে অ্যাড্রেস করা এবং বিজেপির স্ট্র্যাটেজিকে কাউন্টার করার একদম জয়দেব ঘর যেরকমটা বলতে চাইছেন, জয়দেব যেরকমটা বলতে চাইছেন, যেরকমটা আমরা দেখেওছি যে বৈঠক করা হয়েছে, কিন্তু সেই বৈঠকে সেই মিটিং এ প্রচুর মাস গ্যাদারিং হয়েছে, প্রচুর জনগণ হয়েছে, কিন্তু তারা ভোট দেয়নি। কিন্তু সেই ভোট পেতে গেলে ভোটে ট্রান্সফার করতে হবে এই জনসমর্থনটাকে, এবং যে দলগুলি একত্র হয়েছে, আমি কেতনের কাছে আসবো, যে দলগুলি একত্র হয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কংগ্রেস, এটা অস্বীকার করবার উপায় নেই। আজকে দিল্লির অশোকা হোটেলে যে বৈঠকটি বসেছিল, সেই বৈঠকে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অখিলেশ যাদব কিন্তু সরাসরি বলেছেন, সূত্রের খবর এরকমটাই জানা যাচ্ছে, যে যদি এই 5 রাজ্যে একত্র, মানে এটা অবশ্য বৈঠকের আগে বলেছেন অখিলেশ যাদব, যে যদি 5 রাজ্যে একত্রভাবে লড়া যেত, একসঙ্গে লড়া যেত, তাহলে হয়তো ফলটা আরো ভালো হতে পারত। সুতরাং একলা চলো নীতি থেকে বেশ খানিকটা সরার কথা ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসের তরফে নেওয়া হয়েছে, এবং সেটা হয়তো এই সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবং আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই 5 সদস্যের একটি কমিটি গড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং মুকুল বাসনিক, প্রাক্তন লোকসভা সাংসদ, তার নেতৃত্বে এই কমিটি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ এবং এআইসিসির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ থাকবেন। কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতিতে এরকমটা জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে বৈঠকটি ছিল আজকে, সেই বৈঠকের দিনে এই পদক্ষেপটি নেওয়া হলো। সুতরাং কংগ্রেস অনেকটা দূরের কথা ভাবছে, এটা অস্বীকার করবার উপায় নেই। একটু আগে জয়দেব যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা হার থেকেই তো মানুষ শিক্ষা নেয়, হয় জেতে নয় শেখে, হারে তো না মানুষ, তাই না? তো সেই শিক্ষাটা বোধহয় নিয়েছে। আমি কেতনের কাছে যাব, অমলেন্দু আপনার কাছে আসছি অবশ্যই পরে। কেতন, প্রথমেই আমি ব্রেকের আগে যে আমাদের বিজেপির যে দিদি একটা কথা বলেছিলেন, খুব মারাত্মক একটা কথা বলেছিলেন। উনি বলছিলেন যে কি নাকি আমাদের মানে ন্যাশনাল প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, উনি বলছিলেন যে একজন দুর্বল নেতা। মানে এটা কি ধরনের কথা উনি বলছেন? দুর্বল নেতা বলেছিলেন, মানে দুর্বল না আমার কি, কারণ গান্ধী পরিবার থেকে বেরিয়ে এসে শুধরে নিয়েছিলেন, তারপর গান্ধী পরিবারের তুলে শুধরে নিয়েছিলেন, এবং এই মুহূর্তে কংগ্রেসের সভাপতি, কংগ্রেস গণতান্ত্রিক প্যানেল, সুতরাং শান্তি বজায় রাখুন। কৌশলটা ধরতেই পারেননি আপনি, এতটাই ছেলে মানুষ। বেশ, সুদীপ্তা বোধহয় বলেছিলেন। আমরা বরঞ্চ এখন লাইভ চলছে, আমরা রিপিট টেলিকাস্ট রাত্রি 12টায় দেখে নেবো।
গান্ধী পরিবারকে সাবসাইড করার জন্য দর্শকরা রাত্রির 12টায় রিপিট টেলিকাস্টটা দেখে নেবেন। দর্শকরা রাত্রির 12টায় রিপিট টেলিকাস্টটা দেখে নেবেন। এই মুহূর্তে লাইভ চলছে। হ্যাঁ কেতন, শান্তনদা, আমাকে একটু সময় দিলে একটু পরিসংখ্যান দিয়ে বোঝাতাম। আমি এক মিনিট আমি কেতন জয়সওয়াল শেষ করুন। কেতন জয়সওয়াল শেষ করুন বক্তব্যটা। আমি আবার আসবো, আমি সবার কাছে আবার আসবো। কেতন জয়সওয়াল, আমি বলছিলাম যে কথাটা, দেখুন এই যে ইন্ডিয়া জোট নিয়ে আর একক যে পাঁচটি রাজ্যে যে ভোটটা হলো, এটা নিয়ে আমি একটা কথা বলি। দেখুন এই যে 5টে রাজ্যে যে ভোট হলো, এখানে যদি আমরা এটাকে 2024-এর সেমিফাইনাল হিসাবে যদি ধরি, এটাকে যদি আমরা জনমত হিসাবে ধরি বা রেফারেন্ডাম হিসাবে ধরি, তাহলে আমরা দেখবো যে কংগ্রেস একা লড়েই বিজেপি থেকে 10 লক্ষ বেশি ভোট টোটাল বেশি ভোট পেয়েছে, কিন্তু আসন কম পেয়েছে। হয়তো এটা দেখেই আজকে বিজেপি চিন্তায় পড়ে গেছে, বিজেপি ভয় হয়ে গেছে, এই জন্যই হয়তো এমপিদেরকে সরিয়ে দিচ্ছে। কারণ কিন্তু টোটাল কেতন কিন্তু ভোটের রাজনীতিতে তো টোটাল ভোটটা ম্যাটার করে না। অন্যান্য দলের সাথে মিশে টোটাল ভোটটা তো ম্যাটার করবে না কেতন, সিটের সংখ্যা ম্যাটার করবে। 3টে রাজ্য যে হাতছাড়া হয়ে গিয়েছে, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। সুতরাং সেই জায়গা থেকে মনে হয় হাইকমান্ড মনে হয় সেই কারণে সিট শেয়ারিং এর বিষয়টা আসন সমঝোতার বিষয়টা খতিয়ে দেখতে চাইছে। বেশ আমি আসছি। আমি সবার কাছে আসবো আবার শেষে। কিন্তু অমলেন্দু দত্তর বক্তব্যটা এখনো পর্যন্ত ডিউ পড়ে রয়েছে। একটা ছোট সমস্যা হয়েছিল, কারিগরি সমস্যা অমলেন্দুর তরফে, সেই কারণে আমি অমলেন্দুর কাছে আসবো। অমলেন্দু, সেটা হচ্ছে যা পরিস্থিতি এই মুহূর্তে। শুনতে পাচ্ছি, বলুন। তখন আমি মৌন হইনি, মানে আমার আওয়াজটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল। যাই হোক, বুঝতে পেরেছি, বললাম। আপনার উত্তরটা, তখনকার কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের বিরোধীরা যেটা বলছেন যে কিছু বিল পাস করিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে, হতে পারে সম্ভাবনা, এটা আশঙ্কা করছেন তারা। তো দেখুন, বিগত দুটো যে মানে 2014 বা 2019-এর মোদিজির সরকারে, একক সংখ্যাগরিষ্ঠতা সরকারে আজ পর্যন্ত এমন কোন বিল মানে বাধাপ্রাপ্ত হয়নি, বা একক সংখ্যাগরিষ্ঠ থাকার জন্য সমস্ত বিলই স্বচ্ছতার সাথে এবং সুষ্ঠুভাবে ভোটিং এর মাধ্যমে পাস হয়েছে। তো সেটা আমাদের উদ্দেশ্য থাকলে তো বিগত যে বিলগুলো পাস হয়েছে তাতেই তো বাধাপ্রাপ্ত হতো। তো এটা কোনো কথা নয়, ওনাদের সংখ্যাই নেই। যেখানে সংখ্যা নেই সেখানে আবার বিলের সাথে সম্পর্ক কি? বিল তো এমনিতেই পাস হবে, ওনারা সবাই থাকলেও তো রাজ্যসভায় বা লোকসভায় তো বিল তো এমনিতেই পাস হতো। তো সেটা পরের কথা, ওটা ওনারা রাজনৈতিক ভাবে এটাকে ইস্যু করার জন্য বলছেন। আর দ্বিতীয় কথা, আজকে আমার পূর্ববর্তী রাজনৈতিক বিশ্লেষক বলেন, কিন্তু উনি বিশেষ দলকে সাপোর্ট করেন, উনি আজকে ক্যাগের কথা বলছেন। ক্যাগের চেয়ারম্যান আমরা জানি কংগ্রেস আজকে ওবিসি বিরোধী, তার জন্য উনাদের যিনি নেতা ওবিসিদের বিরুদ্ধে বয়ান দিয়ে উনার সাংসদ পদ খারিজ হয়েছিল ন্যায়ালয়ের মাধ্যমে। কিন্তু আজকে আমার পূর্ববর্তী বক্তা রাজনৈতিক বিশ্লেষক ক্যাগের কথা বলছেন। আর ক্যাগের চেয়ারম্যান আপনারা জানেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের ভারতবর্ষের এই প্রথম ক্যাগের চেয়ারম্যান হয়েছেন। তো তারা আসলে লক্ষ্য, তাদের মূল লক্ষ্যটা হচ্ছে দলিত, আদিবাসী, ওবিসি এদেরকে আক্রমণ করা। কেন? এই যে তারা রাজতন্ত্রে বিশ্বাসী, মোদিজি যে ওবিসি সম্প্রদায়ের মানুষ, তার জন্য তাকে আক্রমণ করছেন, ক্যাগের চেয়ারম্যানকে আক্রমণ করছেন। আরে থামুন দাদা, আপনার মূল লক্ষ্য সেটা আমরা বুঝি। তো এর পরের কথা আসছি, আমরা বুঝি আজকে ক্যাগের চেয়ারম্যান একজন বিশেষ মানে দলিত মানে আদিবাসী সম্প্রদায় থেকে এসছেন বলে আজকে মোদিজি এই সম্মানটা দিয়েছেন। মোদিজির সরকার এই সম্মানটা দিয়েছে। আজকে পিছিয়ে পড়া মানুষকে গণতন্ত্র একেই বলে। আপনারা বারবার গণতন্ত্র বলছেন না, গণতন্ত্র বলতে এটাই, আদিবাসী, দলিত, ওবিসি এদেরকে সামনের সারিতে তুলে আনাটা হচ্ছে গণতন্ত্র। এটাই হচ্ছে গণতন্ত্র, যেটা গণতন্ত্র মোদিজির সরকারে প্রমাণ হয়েছে।
এটাই হচ্ছে মোদিজি বেশ, সরকারের অমলেন্দু, গণতন্ত্র। জয়দেব, জয়দেব, আপনারা অমলেন্দু, গণতন্ত্র জয়দেব, বলছেন, অমলেন্দু, গণতন্ত্র জয়দেব, বলছেন। অমলেন্দু, এক মিনিট, এটাই ইরাদা। জয়দেব, অমলেন্দু, জয়দেব, অমলেন্দু, জয়দেব, অমলেন্দু, মানুষকে এগিয়ে নিয়ে আসা। আমি কাউকে সাসপেন্ডও করতে পারবো না, কাউকে বহিষ্কারও করতে পারবো না। আধুনিক ভারতবর্ষ। অমলেন্দু, অমলেন্দু, এটা হচ্ছে অমলেন্দু, আধুনিক জয়দেব, ভারতবর্ষ, অমলেন্দু, যে জয়দেব, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে অমলেন্দু, নিয়ে জয়দেব, আসা। আপনাদের দুজনকে আমি মিউট করলাম, মানুষকে আপনাদের এগিয়ে নিয়ে দুজনকে আসা আমি হচ্ছে আধুনিক ভারত। মিউট করলাম। জয়দেব এবং অমলেন্দু দুজনকে মিউট করলাম। আমি আলোচনাটার একেবারে শেষ পর্বে চলে এসেছি। জয়দেব, শেষ পর্বে চলে এসেছি। আর সেই শেষ পর্বে এসে অবশ্যই এই প্রশ্নটা তুলেছেন অমলেন্দু যে হ্যাঁ কি যে দলিত, এই বিষয়টাকে কোট আনকোট তুলেছেন। দলিত মল্লিকার্জুন খাড়গেও দলিত নেতা, মল্লিকার্জুন খাড়গে একজন দলিত নেতা এবং তাকে প্রধানমন্ত্রীর মুখ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। জোটের রাজনীতিতে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে নাকি? এটা 12টা রাজনৈতিক দল, এমনকি অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত সমর্থন করেছেন। এর আগে যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, তার ক্ষেত্রে, এবং দ্রৌপদী মুর্মু যিনি এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি, তার ক্ষেত্রেও অপোজিশন অর্থাৎ বিরোধীরা তারা বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, আর সেটা বেশ খানিকটা বুমেরাং হয়ে গিয়েছিল তাদের কাছে। সেই বিষয়টাকে শুধরে নেওয়া কি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদে প্রজেক্ট করার চেষ্টা, সেটাও কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। 30 সেকেন্ড কৌশিক, 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। প্রথমেই বলি যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন আর রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন এক প্রেক্ষিতে হয় না। 2003 সালের নির্বাচনে এই যে 3টে রাজ্যে বিজেপি জিতলো না, 2003 সালের নির্বাচনেও বিজেপি জিতেছিল, কিন্তু 2004 সালের লোকসভা নির্বাচনে বিজেপি আর ফেরত আসেনি। আবার ঠিক তেমনই 2019 সালে লোকসভা ভোটের আগে 2018 সালে যে নির্বাচন হয়েছিল, এই 3টে রাজ্যে কংগ্রেস জিতেছিল, কিন্তু 2019 সালে কংগ্রেস আশানুরূপ রেজাল্ট এই রাজ্যগুলো থেকে করতে পারেনি। তাই ন্যাচারালি যে ভারতবর্ষের পার্লামেন্টের ইলেকশন সম্পূর্ণভাবে অন্য প্রেক্ষিতে হয়। যেমন দিল্লির লোকসভা নির্বাচনে দিল্লিতে 7টা আসনের মধ্যে 7টাই বিজেপি জিতলো, কিন্তু তারপরে বিধানসভা নির্বাচনে আপের কাছে কিন্তু এই বিজেপি পর্যুদস্ত হয়ে গেল। তাই লোকসভা নির্বাচনের যে প্রেক্ষিতে হবে, সেই প্রেক্ষিতে স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। এখানে দলিত, ওবিসি, জেনারেল কাস্ট, আপার কাস্ট, হিন্দু, মুসলিম প্রত্যেকটা সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের বর্ণের মানুষরা ভোট দেবে, এবং তারা তাদেরকেই ভোট দেবে যারা সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে এবং মোদির এই স্বৈরাচারী শাসনের হাত থেকে মোদিকে মুক্ত করতে পারবে। বেশ, আমরা অবশ্যই 2024 এর দিকে তাকিয়ে আছি। কমেনি, তেলের দাম কমেনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেনি, বেকারত্ব কমেনি, এবং এইগুলোর জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এই দুর্বিষহ জীবন থেকে মানুষ মুক্তি চাইছে। আমি কেতন, আমি এক মিনিট, সুদীপ্তা এক মিনিট, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট রয়েছে। আমি কেতন জয়সওয়ালের কাছে, কেতন জয়সওয়াল 30 সেকেন্ড, কেতন জয়সওয়াল। আপনাকে রাজ্যের বাইরে কোথায় পাবো? সুদীপ্তা আসছি। আমার নাম কেতন জয়সওয়াল। কেতন জয়সওয়াল, আপনার আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড, আনইন্টারাপ্টেড। একদমই। দেখুন, এই যে বিজেপির যে মানে হিটলার যে মনোভাব আমরা দেখছি, এটা নিয়ে আমি তো 4টে লাইন বলছি। বিরোধী শূন্য সাংসদ, এ তো জনগণের অবহেলা। এই স্বৈরাচারী সরকার করছে গণতন্ত্রকে নিয়ে খেলা। যদি গণতন্ত্রকে নিয়ে খেলা নাই করে থাকুক, তাহলে আজকে এতগুলো সাংসদ মুড়ি মুরকির মতো যে সাসপেন্ড করে দিচ্ছে, এরকম হতো না। আর যে কথাটা বলছিলাম, আমি আবারও বলছি, এই যে 10 লাখ বেশি ভোট কংগ্রেস পেয়েছে একালোরে। ভাবুন, যদি ইন্ডিয়া অ্যালায়েন্স পুরোটা হবে, সমস্ত দলকে নিয়ে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ক্ষমতা আছে। এইটা দেখেই কিন্তু আজকে বিজেপির মাথা খারাপ হয়েছে। এই জন্যই এরা এসব কার্যকলাপ করছে। এসব মানুষের কাছে বিজেপির ইমেজ এমনিতেই খারাপ ছিল, কারণ এখানে বেকারত্ব বেড়েছে, এখানে কোনো এমপ্লয়মেন্ট নেই। আর তাছাড়া এই যে অটোক্রেসি চলছে, বিজেপির ইমেজ আরো খারাপ হচ্ছে। বেশ, লড়াইটা আপনারা দিচ্ছেন, সেই লড়াই কোন দিকে নিয়ে যায় আপনাদের, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমি অমলেন্দু দত্তর কাছে যাবো। অমলেন্দু দত্ত, 30 সেকেন্ড আপনার, আনইন্টারাপ্টেড। হ্যাঁ শান্তম দা, আজকে বৈঠকের পরে বা আগে মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কি বিজেপি স্ট্রং নয়, আমরা দুর্বল, মানে ওনাদের জোটরা দুর্বল, এই মন্তব্য উনি করেছেন। তো ওনারা যে দুর্বল সেটা নিজেরা স্বীকার করছেন। তো দুর্বলদের সাথে মানে লড়াই করা বিজেপির কাজ নয়। বিজেপি চায় যে স্ট্রং অপোনেন্ট তৈরি হোক। আপনারা বিভিন্ন রাজ্যে মানে কুস্তি করছেন, সেন্ট্রালে দোস্তি করতে চাইছেন, করুন, বিজেপি তা নিয়ে ভাবিত নয়। আপনারা তেলেঙ্গানার রেজাল্ট জানেন,
যে আঞ্চলিক দল যখন সর্বভারতীয় স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন মানুষ কিভাবে নেয়, আঞ্চলিক দলকে মানুষ তার লোকাল এরিয়ায় পরিষেবা দেওয়ার জন্য ভোটে জেতায়। এই যে আঞ্চলিক দলগুলোর সাহসে কংগ্রেস হচ্ছে জোট বাঁধতে চাইছে, আঞ্চলিক দলগুলোর অবস্থা তেলেঙ্গানায় টিআরএস যেমন বিআরএস হতে গিয়ে যা রেজাল্ট হয়েছে, আগামী দিনে দেখবেন এই যে তৃণমূল সরকার, চোরদের সরকার পশ্চিমবঙ্গে বা এএসপি বা আরজেডি, তারা আঞ্চলিক দলগুলো যখন দেশের কথা ভাবতে যাচ্ছে, তাদের রাজ্যের মানুষ তাদেরকে পরিত্যাগ করবে, সেটা লোকসভা ভোটে আপনারা মিলিয়ে নেবেন। এবং বিজেপি, আমি সুদীপ্তা রায়চৌধুরীর কাছে যাবো, সুদীপ্তার কাছে যাবো। সুদীপ্তা আরে আপনারা তো জেলার পার্টিগুলোকে নিয়েছেন 34টা দলে। আমি আসবো আমি একটু বক্তব্যগুলো শুনিনি। আনইন্টারাপ্টেড সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, আমি আসবো আঙুল তোলার দরকার নেই, আমি সবার কাছেই আসবো। আমি সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়ের কাছে যাচ্ছি 30 সেকেন্ডের জন্য। এই গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অথচ আমরা দেখলাম যেদিনকে গণতন্ত্রের মন্দির বলে যাকে অভিহিত করা হয় সেই লোকসভাকে যখন আক্রমণ করা হলো, তারপর দিনকে কংগ্রেসের ঘর থেকে যে গণতন্ত্রের মন্দির যে আক্রান্ত, সেটার জন্য তারা ছিল না। তাদের মূল সমস্যাটা ছিল যে কেন রাজ্যে বা বেকারত্বের হার ইত্যাদির দিকে তারা নজর ঘুরিয়েছে। অর্থাৎ গণতন্ত্রকে দিয়ে যে বিপন্ন বলছে, তারা গণতন্ত্র বিষয়টা সম্বন্ধে যথেষ্ট অভিহিত নয়। আর একটু আগে আমি তখন ওই টিএমসি ভদ্রলোক খুব চেঁচামেচি করলে বলে আমি একটা কথা বলতে পারিনি, যেটা জয়দেবের কথার উত্তরে অ্যাজ অফ রাজ্য ভারতবর্ষ নাকি পিছিয়ে পড়ছে। আমি একটা রিপোর্ট পড়ছি, জাস্ট এক মিনিটে পড়া হয়ে যাবে। সময় নেই তো, এখন কি রিপোর্ট পড়ার সময় আছে নাকি? India ranks 40th in the list of most powerful countries. This ranking is based on various factors. আরে per capita ইন্ডিয়া में আমরা বাংলাদেশ থেকেও পিছিয়ে। এই বিষয় নিয়ে আরেকদিন বিতর্ক করা যাবে। আজকের বিতর্ক শেষে উপস্থিত হয়েছে আমরা সুদীপ্তা, বেশ না, এটা তো হবেই। যারা সুদীপ্তা, যারা শাসকের আসনে রয়েছেন তারা বলবেন আমরা এগিয়ে চলেছি, আর যারা বিরোধী তারা বলবেন আমরা পিছিয়ে চলেছি। বিরোধীরা যখন শাসকের আসনে আসবেন তারা বলবেন আমরা এগিয়ে চলেছি, আবার এই মুহূর্তে যারা শাসকের আসনে তারা বিরোধী হয়ে গেলে তারপর তারা বলবেন যে গণতন্ত্র পিছিয়ে চলেছে। এরকমটাই আমরা দেখে আসছি। ভারতের সংসদীয় গণতন্ত্রে এর চাইতে পাল্টে যাওয়া কোনো ছবি আমরা দেখতে পাইনি। আমি জয়দেব ঘরকে দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠানের একদম লাস্ট 30 সেকেন্ড আপনার জন্য। জয়দেব ঘর, ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে দলিত, ওবিসি, এসসি, এসটি, মাইনরিটিসদের থেকেও কিন্তু বেশি শক্তিশালী নির্ণায়ক শক্তি কিন্তু নারী শক্তি, অর্থাৎ ওমেন ডিভিডেন্ড, ওমেন ভোট। অর্থাৎ ভারতবর্ষে যদি আগামী দিনে মহিলা প্রধানমন্ত্রী মুখ করে এগিয়ে যাওয়া যায়, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বিকল্প কেউ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুস্তিটা আপনি শুরু করে দিলেন তো, জয়দেবদা কুস্তিটা শুরু করে দিলেন তো, আপনি প্যানেল থেকেই তো কুস্তি শুরু করে দিলেন। খাড়গেজি না মমতা ব্যানার্জি, প্যানেল থেকেই কুস্তি শুরু করে দিলেন তো। নির্ণায়ক শক্তি, ওটাই তো কুস্তি করুন, কুস্তি কিন্তু নির্ণায়ক শক্তি। এবং আরো একটা শক্তির কথা বোধহয় বলতে ভুলে যাচ্ছেন, জয়দেব ঘর, শুধুমাত্র মহিলারা নয়, সেই সঙ্গে ইয়াং ভোটার্সদের কাছেও কিন্তু বার্তাটা পৌঁছানো দরকার। আর সেই বার্তাটা পৌঁছতে পারবে তো জোট, পারবে বিজেপি, সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ কৌশিক মাঝি, অনেক ধন্যবাদ অমলেন্দু দত্ত, অনেক ধন্যবাদ কেতন জয়সওয়ালকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে আলোচনা, বিতর্ক এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা চিৎকার চেঁচামেচি সহ যে বিষয়টা উঠে এলো, সেটার মধ্যে অনেকগুলো ছবি আছে। সেই ছবিটা হচ্ছে একটা জোটের ছবি। সংসদের বাইরে একজোট হতে দেখা গেল বিরোধীদের, অর্থাৎ বিরোধী জোটের যারা শরিক তাদেরকে। আবার দেখতে পেলাম আমরা যে প্রশ্ন উঠছে কংগ্রেসের এই 3 রাজ্যে একা লড়া নিয়ে, তাদের যে হেরে যাওয়া হার পরাজয়, সেই বিষয়টা নিয়ে যদি একজোট হয়ে লড়া যেত তাহলে অন্যরকম হতে পারতো হয়তো ফলাফল। সেই বিষয়টাও যেমন উঠে এলো, তেমনি আমরা দেখতে পেলাম বিভিন্ন বিরোধী দলকে একসাথে বসে এই জোটে দেখতে পেলাম কংগ্রেসকে, দেখতে পেলাম সমাজবাদী পার্টিকে, দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসকে, দেখতে পেলাম সিপিআইএমকে, দেখতে পেলাম আম আদমি পার্টিকে। কিন্তু এরা হয়তো বিভিন্ন রাজ্যে নিজেদের বিরুদ্ধে যুযুধান,
কিন্তু এই জোটে লোকসভা নির্বাচনের যে বিরোধী জোট, সেই জোটে কিন্তু তারা একজোট। সুতরাং এই শক্তিটা কি বাড়বে? ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও মানে ভাইরাল ভিডিওটি হচ্ছে সংসদের বাইরে জগদীপ ধনখড়, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান এক্স অফিসিও, তাকে নকল করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং নকল করে একটা মক পার্লামেন্ট তৈরি করা হয়েছিল সেখানে, এবং সেখানে তিনি নকল করে দেখাচ্ছেন আর কি। সেই ছবিটা মোবাইলে ধরে রাখছেন রাহুল গান্ধী। এই ছবিটা এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই জগদীপ ধনখড় এই ঘটনা প্রসঙ্গে বলেছেন দুটি শব্দ, রিডিকুলাস অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল, এই দুটি শব্দ ব্যবহার করেছেন, এবং নানান মানুষ নানান রকম কথা বলছেন। এই নিয়ে বিতর্ক চরমে উঠবে। আরও একটা বিষয় রয়েছে, সেই ছবিটার কথা বলেই শেষ করব। সেটা হচ্ছে যে সিপিআইএম এর যে যুব সংগঠন ডিওয়াইএফআই, তারা ইনসাফ যাত্রা করছেন। আজকে ছিল তার 47তম দিন। ব্যারাকপুরের সামনে দিয়ে যখন যে মুহূর্তে সেই ইনসাফ যাত্রা যাচ্ছে, সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। সেখান থেকে সিপিআইএম এর যে যুব শক্তি তারা স্লোগান দিচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং সীতারাম ইয়েচুরি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি, তারা তখন বৈঠক করছেন আইএনডিআইএ জোটের। সুতরাং একটু আগে যে প্রসঙ্গটা উঠেছিল যে রাজ্যে যতই কুস্তি থাক না কেন, দিল্লি দখলের ক্ষেত্রে দোস্তি সেটা মানুষ ঠিক কেমনভাবে নেবেন, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের যে মোশনগুলো, সেই মোশনগুলোকে কেমনভাবে বোঝাতে পারবেন তারা, সক্ষম হবেন তারা, সেই দিকে এই মুহূর্তে আমাদের তাকিয়ে থাকতে হবে। 2024 আসতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু ভোট আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তার মধ্যে সমীকরণগুলো ঠিক কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। আজকের হাইটক এই পর্যন্ত। নমস্কার।